জামানার ওবিসি তালিকা বাতিল করল শুভেন্দু সরকার। ওবিসি সংক্রান্ত জোড়া বিল পাশ হলো বিধানসভায়। আরো একবার আপনাদের জানিয়ে রাখবো, তৃণমূল জামানার ওবিসি তালিকা বাতিল করল শুভেন্দু সরকার। ওবিসি সংক্রান্ত জোড়া বিল এবার বিধানসভায় পাশ হলো, বাতিল হলো। তৃণমূল জামানায় যে ওবিসি তালিকা ছিল সেইটা এবার আর থাকছে না, সেটা বাতিল হয়ে গেল। প্রদীপ্ত কান্তি ঘোষের থেকে আমরা জানবো। প্রদীপ্ত, দেখো, এখনো পর্যন্ত এই দুটি বিল একসঙ্গে আসার কথা থাকলেও একটি বিল পাস হয়েছে, যেটা পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী, তপশিলি জাতি ও তপশিলি উপজাতি ব্যতীত সরকারি চাকরি ও পদে সংরক্ষণ সংশোধনী বিল। সেই বিল পাস হলো এবং সেই বিল পাস করতে গিয়ে যে কথা অনগ্রসর কল্যাণ শ্রেণীর মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ বললেন যে হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশকে মান্যতা দেওয়ার জন্যই তারা এই সিদ্ধান্ত নিল এবং অতীতে রাজ্যের সরকার শুধুমাত্র রাজনৈতিক লাভের জন্য যেভাবে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের বিভিন্ন জাতিকে অন্তর্ভুক্ত করেছিল সেই তালিকাও তারা বাতিল করছেন। তবে সবটাই বাতিল হয়ে গেল এমনটিও ঠিক নয়, অন্তত তিনি বলছেন। তার কারণ একটি কমিশন তৈরি করা হবে এবং যে কমিশন সংক্রান্ত বিল আর কিছুক্ষণের মধ্যে বিধানসভায় উত্থাপিত হবে এবং সেই কমিশন চাইলে সরকারকে সুপারিশ করতে পারে কোনো নির্দিষ্ট জাতিকে নিয়ে এবং তারপর সরকার সেক্ষেত্রে সিদ্ধান্ত নেবে। তবে তৃণমূল কংগ্রেসের সরকার যে ভুল করে গিয়েছিল বা যেভাবে রাজনৈতিক লাভ তোলার জন্য যে ব্যবস্থা তারা করেছিল, এক সময় যে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের 78টি জাতিকে তারা অন্তর্ভুক্ত করেছিল এবং হাইকোর্টেও যে রায় প্রেক্ষিতে খারিজ হয়ে গেছিল, তাকে হাইকোর্টের রায়কে একদিকে মান্যতা দেওয়া, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের সরকার যে ভুলটা করেছিল সেই ভুলটা আর নয়, নতুন করেই ওবিসি তালিকা সংরক্ষণের কথা ভাবতেই এই ধরনের সিদ্ধান্ত রাজ্য সরকার নিল বলেই মনে করছেন প্রশাসনিক মহলের বিশেষজ্ঞ এবং একই কথাই বলছেন রাজ্যের অনগ্রসর কল্যাণ শ্রেণীর মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। প্রদীপ্ত, তোমায় ধন্যবাদ। যেমন আমাদের প্রতিনিধি বললেন, তৃণমূল জামানার ওবিসি তালিকা তো বাতিল হলেই, প্লাস সংশোধন করা হলো বামফ্রন্ট আমলের ওবিসি সংক্রান্ত আইন। ডিভিশনের পর দেখা যাচ্ছে জ্ঞাপকদের পক্ষে জ্ঞাপকদের পক্ষে গিয়েছে 186 186। না জ্ঞাপকদের পক্ষে গিয়েছে 17টি ভোট। অ্যাবস্টেইন যারা বিরতি থেকেছে 6 জন। জ্ঞাপকদের মত বেশি, অতএব বিলটি এবার বিবেচিত হবে। কমিশন সরকারের কাছে তাদের সার্ভে বা তত্ত্বাবধান বা যেভাবে তারা অনুসন্ধান করেছেন সেই বিষয় রাখবেন। সরকার অবশ্যই সেই বিষয় আলোচনা করে আগামীতে তাদেরকে তালিকাভুক্ত করতে পারবে। এই নয় যে একেবারেই বন্ধ হয়ে গেল। যারা বলছেন যে একটা সম্প্রদায়কে টার্গেট করে বাদ দেওয়া হচ্ছে, তাহলে পূর্বতন সরকারও তো একটা টার্গেটকেই আপনারা বলতে চাইছেন। তাই তখন কেন বলেননি আপনারা যে শুধুমাত্র 113টা সম্প্রদায়ের মধ্যে যে রাজ্যে সংখ্যাগরিষ্ঠ অংশ রয়েছে ওবিসির, তাদেরকে শুধুমাত্র 8টা আর আপনারা 105টা নিলেন? তখন কিন্তু আপনারা বলেননি, তখনও তো আপনারা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই বিল এনেছিলেন। বিল পাশ হওয়ার আগে বিরোধীরা কি বলেছিলেন একবার শুনবো। শুভেন্দু অধিকারী এই মুহূর্তে বলছেন, শুনবো। এর মাধ্যমে মাননীয় বিধায়ক নাগরাকাটা, সম্মানীয় পুনা ভাংরা, মাননীয় বিধায়ক কালিয়াগঞ্জ উৎপল মহারাজ এবং অন্যান্য একাধিক বিধায়ক এখানে তুলে ধরেছেন নওদা বিধানসভার বিধায়ক মাননীয় হুমায়ুন কবিরের দুটি জায়গায় অত্যন্ত আপত্তিজনক সাম্প্রদায়িক এবং সমাজ এবং রাজ্যের পক্ষে ক্ষতিকারক বক্তব্যের উপরে আমার সঙ্গে পরিষদীয় মন্ত্রী ডক্টর শঙ্কর ঘোষ যোগাযোগ করেছিলেন। আমি তাকে আশ্বস্ত করেছিলাম যে মাননীয় অধ্যক্ষ মহোদয় অনুমতি দিলে আমি এই সংক্রান্ত
একটি স্টেটমেন্ট হাউসে রাখব। প্রথমত, মাননীয় হুমায়ুন কবির যে বক্তব্য রেখেছেন, এই বক্তব্য আপনাদের কাছে আমি পড়ে শোনাচ্ছি। 26/6/2026 আফটারনুন, হুমায়ুন কবির এমএলএ, নওদা এসি, তিনি একটি উনার পার্টির মিটিং কাশীপুরে রেজিনগরে করেছেন। সেখানে তিনি বলছেন, এই যে অনামিকা ঘোষ, সে ভোটে হেরে মনে করছে আমি এমএলএ, এখানে ভোটে হেরে বিজেপি মনে করছে আমি এমএলএ, এখানে এখন আস্ফালন করে বেড়াচ্ছে। তা আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করবেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন ছাটা ভাগা মার শুরু করবে যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। কেস এরকম, কেস আমাদের বহরমপুরে জেল খাটা আছে। 5000 লোককে আপনি বহরমপুর সেন্ট্রাল জেলের যা আয়তন, তাতে 4700 বা 4800-র বেশি লোক ধরে না। লাখে লাখে লোককে রাস্তায় নিয়ে নামাবো আর সাটা ভাঙা মার দেব আর জেলে যাব। কদিন জেলে আটকে রাখতে পারবেন, কত খাওয়াতে পারবেন দেখব। লিমিট যেদিন ক্রস হয়ে যায় না, মাথাটা যেদিন গরম হয়ে যায়, সেদিন আমি এসপি বুঝবো না, চিফ মিনিস্টারে বুঝবো না, আর কে কোথায় থাকলো আর কে কোথায় থাকলো না ওসব বুঝবো না। আমি নিজেই নেতৃত্ব দিয়ে দাঁড়াবো। এটা একটা ইনসিডেন্ট 1। ইনসিডেন্ট 2, শক্তিপুরে দুয়ারা ঘাটে 8 তারিখে, সেখানে উনি বলছেন ভোটের আগের দিন আমার নিজের ভাইপোকে অ্যারেস্ট করেছে এই ওসি। এই আমি তো ভাষা বলতে পারবো না। এই বাচ্চাকে আগে দেখব, তারপরে ভাষাটা আমি অমিট করছি। এই বাচ্চাকে এমন শিক্ষা দেব, এর বাবা 14 গোষ্ঠীর নাম ভুলিয়ে দেব। এ লালগোলাতে 500 মুসলমানের লাইফ শেষ করে দিয়ে এসেছে। সত্যভাবে বলবো, এই ওসিকে এখান থেকে সরানো শুধু না, একেবারে অকেজো পোস্টিং দিতে হবে। যদি না দেয় 10,000 লোক নিয়ে থানা ঘিরে একে কলার ধরে থানা থেকে বার করব, পারলে আমাকে রুখে নেবেন। এই দুটো ইনসিডেন্টের পরে আমার মনে হয়েছে যে এনাফি জানাব, সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর। আপনাকে আমি পরিষ্কার বলছি, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নন। আপনি দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি করেছেন, যা খুশি বলেছেন। আমি আপনাকে বলে গেলাম, আমরা দুটো এফআইআর স্টার্ট করেছি। রেজিনগর পিএস কেস নম্বর 219/226, ডেটেড 26/6/2026, আন্ডার সেকশন 152, 192, 196, 197, 224, 299, 351 উইদিন ব্র্যাকেট 2, 352, 353 অব দি ভারতীয় ন্যায় সংহিতা। ইনসিডেন্ট নাম্বার 2তেও আমরা শক্তিপুর পিএসএ 176/226-এ আরেকটা কেস ইস্যু করেছি। সেই কেসেও আমরা ভারতীয় ন্যায় সংহিতার সমস্ত সেকশন লাগিয়েছি। এবং আমি আপনাদেরকে অ্যাসিওর করছি, এত বড় ক্ষমতা আপনাকে কেউ দেয়নি। আপনি মুখে যেগুলো বলেছেন, আপনাকে আমি বলে গেলাম, আপনি কেন করছেন আমি জানি। আপনি কেন করছেন রাজনৈতিক কারণটা আমি জানি। আপনার
এজেন্ডা 2 ছিল। 1 এজেন্ডা ভরতপুর, রেজিনগর, নওগাঁয় সব নির্বাচিত পঞ্চায়েত যে দলেরই হোক ভেঙে আপনার পার্টিতে নিয়ে যাওয়া। আপনি সেটা করতে পারছেন না। আর দ্বিতীয় হচ্ছে, আপনি 2টো সিটে জিতেছেন, নিয়ম মেনে একটাই রিজাইন করেছেন রেজিনগর। আগামী 2-3 মাসের মধ্যে উপনির্বাচন হবে, আপনি আপনার ছেলেকে জেতাতে চাইছেন। 72% মুসলিম আছে, মুসলিম ভোটকে কনসলিডেট করার জন্য আপনি এই খেলাটা খেলছেন। আপনি কান খুলে শুনে রাখুন, আপনাকে এইভাবে ধমক হুমকি, বেপরোয়া, লাগাম ছাড়া কথা বলতে দেব না, দেব না, দেব না। আপনাকে আমি শুধু 3টে উদাহরণ দিলাম। সন্দেশখালীতে একজন ছিল, পয়লা জানুয়ারি বলেছিল তৎকালীন বিরোধী দলনেতা এলে তার হাত কেটে পায়ে, পা কেটে হাতে লাগাবে আর চামড়া ছাড়িয়ে মেদিনীপুরে পাঠিয়ে দেবে। ওর অবস্থা কি হয়েছে সবাই দেখেছে। একই টোন ছিল। আরেকটা জীবনতলার গুন্ডা ক্যানিং ভাঙর, ওর অবস্থাও কি হয়েছে দেখতে পাচ্ছে সবাই। আরেকটা পুষ্পা ঝুঁকে গায়ে নেই, এমন ঝোঁকা ঝুঁকেছে খালি পায়ে, ছোট প্যান্ট পরে, কান ধরে উঠবস করতে করতে যাচ্ছে। আপনাকে আমি বলে গেলাম, পুলিশ তার ব্যবস্থা নেবে। আর আমি 1 সপ্তাহ পরে মুর্শিদাবাদে যাচ্ছি। আমি প্রমাণ করে দেব ভারতবর্ষের সংবিধান, আইন শেষ কথা বলে, কোন বাতেল আবাদ শেষ কথা বলে না। আপনাকে সংযত হওয়ার, সতর্ক হওয়ার, এই ধরনের কথা প্রত্যাহার করার এবং ভবিষ্যতে এই ধরনের কথা বলার আগে 25 বার ভাবার হুঁশিয়ারি দিয়ে আমি সবাইকে আশ্বস্ত করছি। আপনারা ভাবছেন কেস হয়েছে, অ্যাকশন কবে হবে? যারা ওকে ডেকেছিল এই সভাতে তাদেরকে আগে তুলব, তারপরে আপনার কাছে যাব। যা করার করব, আমি আশ্বস্ত করছি আপনাদের। আপনি ধরে রাখুন, এটা ওর শেষ বক্তব্য, ধরে রাখতে পারেন। এ সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করবে, গুন্ডাদের শাসন সমাপ্ত করবে, নিশ্চিন্ত থাকুন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। এই মুহূর্তে আমরা বিধানসভায় নজর রেখেছিলাম। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বক্তব্য রাখছিলেন এবং বেশ কিছু বক্তব্য তুলে ধরলেন এবং হুমায়ুনের যে বিতর্কিত মন্তব্য, সেই মন্তব্যগুলো তুলে ধরেই কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়ে দেন যে আপনি কেন এটা করেছেন আমি জানি, এই ধরনের লাগাম ছাড়া কথা বলতে দেব না। এই নিয়ে ইতিমধ্যেই হুমায়ুনের যে বিতর্কিত বক্তব্য, সেই বিতর্কিত বক্তব্য কি ছিল, কি বলেছিলেন? এখানে ভোটে হেরেও বিজেপি মনে করছে আমি এমএলএ। এখানে এমন আস্ফালন করে বেড়াচ্ছে। তা আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন সাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা
বহন করার লোক থাকবে না। লাখ লাখ লোককে রাস্তায় নিয়ে নামাবো আর সাটা ভাঙা মাছ দেবো আর জেলে যাব। কদিন জেলে রাখতে পারেন, কত খাওয়াতে পারেন? আমি বলেছি আমার লিমিট যেদিন ক্রস হয়ে যায় না, আর মাথা যেদিন টাওয়ার গরম হয়ে যায়, সেদিন আমি ও এসপিও বুঝবো না, ও চিফ মিনিস্টারও বুঝবো না, আর কে কোথায় থাকলো আর কে কোথায় থাকলো না সব কিছু বুঝবো না। আমি নিজেই নেতৃত্ব দিয়ে নামাবো। আপনারা শুনছিলেন হুমায়ুন কবিরের সেই বিতর্কিত মন্তব্য, যা নিয়ে একটু আগে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন যে এত বড় কথা আর এরকম ধরনের কথা, এবার ধরনের হুঁশিয়ারি, হুমকি আর বলতে দেব না। হুমায়ুন কবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। আপনাকে জানিয়ে রাখি, এই মুহূর্তে একটু আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তা আপনার বক্তব্য একদম কোট করে করে আপনি যে কথাগুলো বলেছিলেন একদম লাইন ধরে ধরে বিধানসভায় বললেন, এবং তারপরে এটা বললেন যে এই ধরনের কথা আর বলতে দেব না। মুসলিম ভোটে মেরুকরণের জন্য এই ধরনের মন্তব্য, কি বলবেন? মুখ্যমন্ত্রী, তিনি বাংলার মুখ্যমন্ত্রী, বিধানসভায় তিনার বিবৃতি সকলেই দেখবে, সকলেই ফলো করবে। আমিও একজন বিধানসভার সদস্য হিসাবে তিনি যেমন জনগণের ভোটে বাংলার মুখ্যমন্ত্রী, তেমনি আমরাও একটা বাংলা মানুষের রায়ে নির্বাচিত বিধায়ক। আমরা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধচারণ কোনো মতেই করিনি, আগামী দিনেও করব না। কিন্তু আমার পার্টিকে যদি বিজেপি পার্টি নোংরামি ভাবে, যারা 4 তারিখের তৃণমূল ছিল, তৃণমূলের গুন্ডা ছিল, বদমাইশ ছিল, যারা তোলাবাজি করত, তারা আজকে মুখ্যমন্ত্রীর দল বিজেপির মুর্শিদাবাদ জেলার রেজিনগর, নওদা, বেলডাঙ্গা, শক্তিপুর এলাকায় মুখ্যমন্ত্রী ক্ষমতায় এসছেন বলে তারা যে নোংরামি করছে, তারা যে নবাগত বিজেপির হয়েছে। হ্যাঁ বলুন। না, কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। ধন্যবাদ আপনাকে। হুমায়ুন কবির তার মন্তব্য জানালেন, কিন্তু একটু আগে বিধানসভায় মুখ্যমন্ত্রী কি বলছিলেন একবার শুনুন। আপনি জানাব, সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর। আপনাকে আমি পরিষ্কার বলছি, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নন। আপনি দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি করেছেন, যা খুশি বলেছেন। আমি আপনাকে বলে গেলাম, আমরা 2টো এফআইআর স্টার্ট করেছি। আপনাদেরকে অ্যাসিওর করছি, এত বড় ক্ষমতা আপনাকে কেউ দেয়নি। আপনি কেন করছেন রাজনৈতিক কারণটা আমি জানি। ওয়ান এজেন্ডা, ভরতপুর, রেজিনগর, নওদায় সব নির্বাচিত পঞ্চায়েত যে দলেরই হোক ভেঙে আপনার পার্টিতে নিয়ে যাওয়া। আর দ্বিতীয় হচ্ছে, আপনি 2টো সিটে জিতেছেন, নিয়ম মেনে একটাই রিজাইন করেছেন রেজিনগর। আগামী 2-3 মাসের মধ্যে উপনির্বাচন হবে, আপনি আপনার ছেলেকে জেতাতে চাইছেন। 72% মুসলিম আছে, মুসলিম ভোটকে কনসলিডেট করার জন্য আপনি এই খেলাটা খেলছেন। আপনি কান খুলে শুনে রাখুন, আপনাকে এইভাবে ধমক, হুমকি, বেপরোয়া, লাগাম ছাড়া কথা বলতে দেব না, দেব না, দেব না।